আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। আজ চানখারপুল হত্যা মামলার রায়, আসামি ৮ পুলিশ কর্মকর্তার মধ্যে ৪ জনই পলাতক। বিটিভিতে সরাসরি সম্প্রচারের কথা। জনসভায় কাল ময়মনসিংহ যাবেন তারেক রহমান। চট্টগ্রাম অঞ্চলের প্রচারে দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর হওয়ার ঘোষণা বিএনপি চেয়ারম্যানের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ জেলায় জামায়াত আমিরের জনসভা, কিছুক্ষণের মধ্যেই কুষ্টিয়ায় রাখবেন বক্তব্য। ১১ দলের পক্ষে চট্টগ্রাম থেকে এনসিপির পদযাত্রা শুরু। ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ৮০ জনের সবাই মারা গেছেন। ধারণা উদ্ধারকারীদের, এখনো পর্যন্ত মিলল ১৬ জনের মরদেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ২৪ সালের ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ। গত মঙ্গলবার রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সরাসরি সম্প্রচার করার কথা বিটিভির। চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জন। এই মামলায় ৫ মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়ার কথা। এটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম রায়। মামলায় পলাতক প্রধান ৪ আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের ১৪ জুলাই মামলার বিচার শুরু হয়। ১১ আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৬ জন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয়। শহীদ আনাসের মা জানিয়েছেন, ভবিষ্যতে যেন স্বৈরশাসক ফিরে না আসে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক অপরাধী। আজকের রায় নেই, গণহত্যার প্রত্যেকটা আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়, বিচার হয় এবং আগামী ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে এরা যেন আর স্বৈরশাসক হয়ে না উঠতে পারে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা যাচ্ছি ট্রাইব্যুনালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাবি হোসেন। রায় ঘোষণার কার্যক্রমের আরেকটু সময় লাগবে, 11:30টার পরপর মূলত এই কার্যক্রমটি শুরু হবে। যেহেতু আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শেষ হয়েছে, যে আজকের এই রায়টি সরাসরিও সম্প্রচার করা হতে পারে। ইতিমধ্যে ট্রাইব্যুনালে যারা প্রসিকিউশনের টিমের সদস্য রয়েছেন তারা ট্রাইব্যুনালে এসেছেন এবং গ্রেফতার ৪ আসামিও ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে এবং শহীদ পরিবারের কয়েকজনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তারা মূলত বলছেন যে তাদের সন্তান হারানোর যে দুঃখ, সেই দুর্দশা, সেটি আসলে লাঘব হবে শুধুমাত্র এই মামলার বিচার, সেটি ন্যায্যতার মাধ্যমে বিচারটি সম্পন্ন করা হলেই তাদের এই সন্তান হারানোর যে শোক, সেটি তারা কিছুটা হলেও গোছাতে পারে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে দুপুর ২টায় তিনি ভাষণ দেবেন। এ সময় ময়মনসিংহ বিভাগের ৪ জেলার বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে বিএনপির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। পরে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন বিএনপির নেতারা। এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ। সবশেষ ২০০৩ সালের রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ যান। তাই এত বছর পর তার আগমন ঘিরে জনমানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে রাজশাহীতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের সাথে সম্পর্ক আবেগের, আর বৃহত্তর কুমিল্লা নোয়াখালীর সঙ্গে আত্মীয়তার, এমন ব্যক্তিগত অধিকারের কথা স্মরণ করে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতায় এলে টুটি চেপে ধরবেন দুর্নীতির, খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। ফেনীর জনসভায় বলেন, নতুন করে আবার কেউ যেন ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। রাতভর কুমিল্লায় ভাষণ দেন একাধিক সমাবেশে। আরেফিন শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও তানভীর মিজান। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী, আর যে মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় ২১ বছর পর জিয়া রহমানের পুত্র তারেক রহমান। বারোয়ালিয়ার পুণ্যভূমিতে ধানের শীষের নয়া কাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম,
কিংবা বর্ণ। জিয়া পুত্রকে কাছে পেয়ে আপন করে নেয় জনতা। পশ্চিমাঞ্চলের 4 জেলায় আজ জনসভায় যোগ দিবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হেলিকপ্টার যোগে কুষ্টিয়ায় পৌঁছাবেন তিনি। পরে পুলিশ লাইন্সের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে যাবেন শফিকুর রহমান। এরপর তার সমাবেশে যোগ দেওয়ার কথা। কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন দলটির আমির। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ একই দিনে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এই 4টি জেলায় সফর করবেন জামায়াতে। এটুকু জানতে পেরেছি আপনি কুষ্টিয়ায় রয়েছেন, তো কখন নাগাদ জামায়াতের আমির সেখানে পৌঁছাতে পারেন? দিনভর আর কি কি কর্মসূচি রয়েছে ডাক্তার শফিকুর রহমানের? হ্যাঁ মারফি, ইতিমধ্যে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি কুষ্টিয়া পৌঁছেছেন, তবে এখনো জনসভাস্থলে তিনি পৌঁছান। হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে তিনি মঞ্চে আসবেন এবং মঞ্চে আসার পরপরই আসলে তিনি তার নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। একটু যদি বলে রাখি, আসলে এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই আসলে নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে। সেটা আসলে স্টেডিয়ামের দৃশ্য দেখলেই হয়তো বুঝতে পারছেন যে সকাল 10টার আগেই আসলে পুরো স্টেডিয়াম এবং গ্যালারি নেতা কর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে ভরে গেছে। এই মুহূর্তে গ্যালারিতে শুধুমাত্র তাদের নারী বিভাগের যেসব কর্মী এবং সমর্থকরা আছেন তারা অবস্থান করছেন এবং মাঠে আছেন যারা পুরুষ সমর্থক ও নেতাকর্মী তারা। এই মুহূর্তে আসলে স্থানীয় যেসব নেতারা আছেন তারা কিছুক্ষণ আগেই তাদের বক্তব্য শেষ করে ফেলেছেন। এখন তারা আসলে জামাত আমিরের অপেক্ষায় আছেন। একটু যদি আসলে জানিয়ে রাখি, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোই সফর করবেন জামাত আমির। এর মধ্যে ইন্দোনেশিয়া ভূমিধসে নিখোঁজ প্রায় 80 জনের সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে। রোববার উদ্ধার করা হয়েছে আরো 6টি মরদেহ। এই নিয়ে জাভা প্রদেশের ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 16 জনে। ভারী যন্ত্রপাতির অভাবে গতি নেই উদ্ধার তৎপরতায়। এছাড়াও ঘন ঘন বৃষ্টিপাত, পুরো কাদামাটির আস্তর, বিধ্বস্ত রাস্তাঘাটের কারণে বাধাগ্রস্ত উদ্ধার কাজ। ড্রোন ও প্রশিক্ষিত কুকুর সহ প্রায় 250 প্রশিক্ষিত উদ্ধারকর্মী মোতায়েন করেছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রিসার্চ এজেন্সি। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও। টানা বৃষ্টিপাত ও বন্যার জেরে শনিবার ভোর রাতে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে জাভা প্রদেশের পশ্চিমাঞ্চল। পাহাড়ি কাদামাটি ঢলে পুরোপুরি চাপা পড়ে একটি গ্রাম। আবারও দুর্যোগের সংখ্যায় ভূমিধস কবলিত এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। 350 এর বেশি যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ফেরি। কমপক্ষে 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 316 জনকে। দক্ষিণে বাসিলান প্রদেশের একটি দ্বীপের কাছে সোমবার ভোর রাতে হয় এই দুর্ঘটনা। ফেরিতে থাকা এক কোস্ট গার্ড নিরাপত্তা কর্মী প্রথম ফোন করে সাহায্য চান। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় যোগ দেয় মাছ ধরার নৌকা, নেভির জাহাজ, নজরদারি বিমান, হেলিকপ্টার। কোস্ট গার্ড জানিয়েছে মধ্যরাতের পর সম্ভবত যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ফেরিটি। এ বিষয়ে তদন্ত করা হবে। জাম্বোয়াঙ্গা বন্দর থেকে ছেড়ে যাওয়ার আগে পরীক্ষা করা হয়েছিল নৌযানটি। আবহাওয়া ভালো ছিল এবং অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়নি। আন্তঃদ্বীপ যোগাযোগে ব্যবহার করা হতো কার্গো ও যাত্রীবাহী ফেরিটি। নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে ফিলিপাইন দ্বীপপুঞ্জে প্রায় নিয়মিতই হয়ে থাকে এই নৌ দুর্ঘটনা।